প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ দি নার্ভাস সিস্টেম। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানব নার্ভাস সিস্টেমের অ্যানাটমিক্যাল সাবডিভিশন। নার্ভাস সিস্টেমকে দুই পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে এই যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। ব্রেইন কতটুকু, এই যে আমরা একটা ইমাজিনারি লাইন টেনেছি যেটা ফোরামেন ম্যাগনামের লোয়ার মার্জিন দিয়ে পাস করেছে। এই লাইনের উপরের অংশটুকু হচ্ছে ব্রেইন আর নিচের অংশ হচ্ছে স্পাইনাল কর্ড। সুতরাং সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি আছে? এখানে আমরা পাবো পেরিফেরাল নার্ভস সাথে গ্যাংলিয়া। পেরিফেরাল নার্ভ মানে হচ্ছে some nerves which are attached to the brain, they are called cranial nerves, and some nerves which are attached to the spinal cord, they are called spinal nerve. সুতরাং ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভকে বলে পেরিফেরাল নার্ভস। পেরিফেরাল নার্ভ এবং গ্যাংলিয়া মিলে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর পিএনএস। এখন আমরা ব্রেইনের সাবডিভিশনটা জানতে পারি। ব্রেইন মানে হচ্ছে এনসেফালন। তার তিন পার্ট। একটা হচ্ছে ফোর ব্রেইন অর প্রোসেনসেফালন, মিড ব্রেইন অর মেসেনসেফালন, হাইন্ড ব্রেইন অর রম্বেনসেফালন। ফোর ব্রেইন অর প্রোসেনসেফালনের মাঝে দুটো পার্ট। একটা হচ্ছে সেরিব্রাম, যাকে বলে টেলেনসেফালন, আর ইন্টার ব্রেইন, যার আরেক নাম ডায়েনসেফালন। ডায়েনসেফালনের মাঝে মাল্টিপল পার্ট আছে, যেমন থ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, হাইপোথ্যালামাস এবং সাবথ্যালামাস। এই সব কটাই হচ্ছে ডায়েনসেফালনের পার্ট। ডায়েনসেফালন আর টেলেনসেফালন, দ্যাট মিনস সেরিব্রাম, মিলেই আমাদের ফোর ব্রেইন অর প্রোজেনসেফালন। মিড ব্রেইনের অন্য নাম হচ্ছে মেসেনসেফালন। এর কোনো পার্ট আর নাই। হাইন্ড ব্রেইনকে বলা হয় রম্বেনসেফালন। কেন রম্বেনসেফালন বলে? হাইন্ড ব্রেইনের মাঝে একটা ক্যাভিটি আছে, তার নাম হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলের ফ্লোর দেখতে রম্বস ইন এপিয়ারেন্স, রম্বসের মতো। এই জন্য হাইন্ড ব্রেইনকে বলে রম্বেনসেফালন। এর প্রথম দুই পার্ট, একটা হচ্ছে মেটেনসেফালন আর একটা মাইলেনসেফালন। মেটেনসেফালনের মাঝে পড়ে পন্স এবং সেরিবেলাম, আর মাইলেনসেফালনের মাঝে পাওয়া যায় মেডুলা অবলঙ্গাটাকে। সো দিস ইজ দ্য সাবডিভিশন অফ দ্য ব্রেইন। আমরা এই ছবিতে জিনিসগুলো দেখানোর চেষ্টা করতে পারি। এই উপরের অংশটা ব্রেইন আর নিচের অংশ হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেইনের মাঝে প্রথমে সেরিব্রাম, দ্যাট ইজ টেলেনসেফালন। তারপরে এই জায়গাটা হচ্ছে ডায়েনসেফালন। এই দুটো মিলে হচ্ছে প্রোজেনসেফালন অর ফোর ব্রেইন। দেন এই জায়গাটুকু হচ্ছে মিড ব্রেইন অর মেসেনসেফালন, আর তার নিচে হচ্ছে হাইন্ড ব্রেইন অর রম্বেনসেফালন। হাইন্ড ব্রেইনের দুটো পার্ট, একটা হচ্ছে মেটেনসেফালন। মেটেনসেফালনের মাঝে একটা হচ্ছে পন্স, যেটা থাকে এন্টিরিয়রলি, আর পিছনে থাকে সেরিবেলাম। সো এই দুটোই হচ্ছে মেটেনসেফালন, পন্স এবং সেরিবেলাম। আর তার নিচে এই যে ছোট্ট পার্ট, এটাকে বলে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা হচ্ছে মাইলেনসেফালন। সো দিজ আর দ্য subdivisions of the brain. Now, source of development of the nervous system. Nervous system is composed of the nervous tissue. তাহলে নার্ভাস সিস্টেম তৈরি হয় নার্ভাস টিস্যু দিয়ে। নার্ভাস টিস্যুতে দুই রকমের সেল থাকে, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। ওভারঅল নার্ভাস সিস্টেম, দ্যাট মিনস নিউরন এন্ড নিউরোগ্লিয়া, ডেভেলপস ফ্রম দ্য এক্টোডার্ম। তাহলে নার্ভাস সিস্টেম ডেভেলপ করে এক্টোডার্ম থেকে। তবে একটা এক্সেপশন আছে,
সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউরোগ্লিয়া যার নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া। ইট ডেভেলপস ফ্রম দ্য মেসোডার্ম। তাহলে মাইক্রোগ্লিয়া ডেভেলপ করে মেসোডার্ম থেকে। এছাড়া নার্ভাস সিস্টেম বা নার্ভাস টিস্যুর এভরিথিং ডেভেলপ ফ্রম দি এক্টোডার্ম। এখন আমরা জানবো এক্টোডার্মের কি কি পার্ট আছে। এক্টোডার্মের তিনটা পার্ট। এই যে ইউ এর মতো পেরিফেরিতে যেটুকু আছে তারে বলে সারফেস এক্টোডার্ম। সারফেস এক্টোডার্মের মেডিয়ালি থাকে এক্টোডার্মাল প্ল্যাকোড, আর মিডলাইনের উপরে থাকে এই জায়গাটুকুকে বলে নিউরোএক্টোডার্ম। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্লেটের মতো দিস ইজ নিউরোএক্টোডার্ম, তার পেরিফেরিতে আছে সারফেস এক্টোডার্ম, আর দুটোর মাঝামাঝি থাকে এক্টোডার্মাল প্ল্যাকোড। সারফেস এক্টোডার্ম থেকে কি ডেভেলপ করে? এখান থেকে ডেভেলপ করে এপিডার্মিস অফ দি স্কিন এবং কিছু গ্ল্যান্ড। কিছু গ্ল্যান্ড বলতে বোঝাচ্ছি সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড। তাছাড়া এখান থেকে ডেভেলপ করে লেক্রিমাল গ্ল্যান্ড এবং প্যারোটিড গ্ল্যান্ড। দেন এক্টোডার্মাল প্ল্যাকোড থেকে কি ডেভেলপ করে? এক্টোডার্মাল প্ল্যাকোড থেকে আমাদের আই, ইয়ার, নোজ এগুলো ডেভেলপ করে। সেই সাথে সেন্সরি ক্রেনিয়াল গ্যাংলিয়া ডেভেলপ করে। সেন্সরি ক্রেনিয়াল গ্যাংলিয়া মানে ক্রেনিয়াল নার্ভের যেসব সেন্সরি গ্যাংলিয়া আছে সেগুলো এখান থেকে ডেভেলপ করে। দেন নিউরোএক্টোডার্ম থেকে কি ডেভেলপ করে? এই নিউরোএক্টোডার্ম থেকে ডেভেলপ করে নার্ভাস সিস্টেম। তবে নার্ভাস সিস্টেমের ওই সেন্সরি গ্যাংলিয়া অফ দ্য ক্রেনিয়াল নার্ভ সেটা কিন্তু ডেভেলপ করে না নিউরোএক্টোডার্ম থেকে, সেটা ডেভেলপ করে এক্টোডার্মাল প্ল্যাকোড থেকে। তাহলে আমরা বলতে পারি আমাদের নার্ভাস সিস্টেমের সবকিছুই ডেভেলপ করে নিউরোএক্টোডার্ম থেকে, এক্সেপ্ট ওই সেন্সরি গ্যাংলিয়া অফ দ্য ক্রেনিয়াল নার্ভ যেগুলো ডেভেলপ করে এক্টোডার্মাল প্ল্যাকোড থেকে। আরেকটা এক্সেপশন হচ্ছে মাইক্রোগ্লিয়া নামের একটা নিউরোগ্লিয়া যেটা মেসোডার্ম থেকে ডেভেলপ করে। নিউরোএক্টোডার্ম এই সেই জায়গা যেটা নিউরোএক্টোডার্ম, তার কি কি পার্ট আছে? নিউরোএক্টোডার্মে আমরা দেখব দুটো পার্ট আছে, একটাকে বলে নিউরাল টিউব আর একটাকে বলে নিউরাল ক্রেস্ট। নিউরাল টিউব থেকে ডেভেলপ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর সিএনএস, আর নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর পিএনএস। মূলত নিউরাল টিউব কিন্তু সেন্টারেই তৈরি হবে, এটা আমরা একটু পরে দেখব। আর নিউরাল টিউবের দুই পাশে থাকে, দ্যাট ইজ পেরিফেরির দিকে থাকে নিউরাল ক্রেস্ট। সুতরাং নিউরাল টিউব সেন্টারে থাকে, সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফর্ম করবে। আর নিউরাল ক্রেস্ট পেরিফেরির দিকে থাকে, সুতরাং সে পেরিফেরাল নার্ভাস সিস্টেম ফর্ম করবে। নাও আমরা জানবো নিউরোলেশন কাকে বলে। ফরমেশন and subsequent development of the neural tube is called neurulation. Under inductive influence of the notochord act as tertiary organizer. এই নোটোকর্ডের ইনফ্লুয়েন্সে তার উপরে থাকা নিউরোএক্টোডার্মাল সেল প্রলিফারেট করে এবং নিউরাল টিউব ফর্ম করে বাই দ্য প্রসেস অফ নিউরোলেশন। তো এই যে টিউবটা তৈরি হবে নিউরাল টিউব যার নাম, তার ভিতরে একটা ক্যাভিটি থাকে, ক্যাভিটির নাম হচ্ছে ক্যাভিটি অফ দ্য নিউরাল টিউব। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা টিউব তৈরি হলো, এই টিউবের নামই নিউরাল টিউব, তার ভিতরে একটা ক্যাভিটি আছে, নাম হচ্ছে ক্যাভিটি অফ দ্য নিউরাল টিউব। ইনিশিয়ালি এই টিউবের দুটো এন্ডই কিন্তু ওপেন থাকে। The opening at the cranial or anterior end of the neural tube is called cranial or anterior neuropore. Anterior neuropore close করে 25th day after fertilization. আর the opening at the caudal or posterior end of the neural tube, এই সেই নিউরাল টিউবের posterior end,
এখানে যে ওপেনিং থাকে তার নাম হচ্ছে পোস্টিরিয়র নিউরোপোর অর কডাল নিউরোপোর। এই নিউরোপোর ক্লোজ করে ওই এন্টেরিয়র নিউরোপোর ক্লোজ করার 2 থেকে 3 দিন পরে। এন্টেরিয়র নিউরোপোর ক্লোজ করে 25th ডেতে, তার 2 দিন পর মানে 27, 3 দিন হলে 28। So posterior neuropore closes on 27th or 28th day after fertilization. যখন 2 নিউরোপোর ক্লোজ করবে তখন কিন্তু একটা ক্লোজড নিউরাল টিউব ফরমেশন হয়। তার আগ পর্যন্ত 2 এন্ড কিন্তু ওপেন ছিল, আমরা বলতে পারি ওপেন নিউরাল টিউব, কিন্তু এখন 2 এন্ড ক্লোজ করে গেল, তৈরি হলো ক্লোজড নিউরাল টিউব। মনে করি এই হচ্ছে আমাদের সেই ক্লোজড নিউরাল টিউব। এবার আমরা দেখব এই ক্লোজড নিউরাল টিউবের ক্রেনিয়াল পার্ট এক্সপান্ড করে, এই এক্সপানশনের মাধ্যমে তৈরি করে ব্রেইন ভেসিকেল অর এনসেফালন। তাহলে দ্য সেফালিক পার্ট অফ দ্য টিউব, এই সেফালিক পার্ট বিকাম ডাইলেটেড এবং সে তৈরি করে ব্রেইন ভেসিকেল, এবং এই ডাইলেটেড ব্রেইন ভেসিকেল পার্ট থেকে ফর্ম করে ব্রেইন। তাহলে ব্রেইন ডেভেলপস ফ্রম দিস ডাইলেটেড পার্ট, যার নাম ব্রেইন ভেসিকেল। তো এর ভিতরে যে ক্যাভিটি ছিল, ক্যাভিটির কি অবস্থা হবে? যেহেতু পার্টটা এক্সপান্ড করেছে, ক্যাভিটিও এক্সপান্ড করবে। পার্টটা যেহেতু ডাইলেট করেছে, তার ভিতরে ক্যাভিটিও ডাইলেট করবে। এরকম ডাইলেটেড ক্যাভিটিকে বলে ভেন্ট্রিকল। তাহলে ব্রেইন ভেসিকেলের ভিতরে আমরা এখন ভেন্ট্রিকল পাবো। আর যে কডাল পার্ট তার এক্সপান্ড করে নাই, সেটা নেরো থেকে গেল। দ্য কডাল পার্ট অফ দ্য টিউব রিমেইনস নেরো। এই নেরো পার্ট থেকে তৈরি হবে স্পাইনাল কর্ড। তো যখন সেফালিক পার্ট এক্সপান্ড করেছিল, তার ক্যাভিটিও এক্সপান্ড করেছিল, ভেন্ট্রিকল তৈরি করেছিল। কডাল পার্ট তো আর এক্সপান্ড করেনি, সুতরাং তার ক্যাভিটি কি হবে? ক্যাভিটি নেরো থেকে যাবে। এই নেরো ক্যাভিটির নাম হচ্ছে সেন্ট্রাল ক্যানেল অফ দি স্পাইনাল কর্ড। সুতরাং আমরা ব্রেইন ভেসিকেল পেয়েছি। এবার দেখব ব্রেইন ভেসিকেলে 3টা ডাইলেটেশন তৈরি হয়। এরকম প্রথমে একটা ব্রেইন ভেসিকেল ছিল, তার মাঝে এইবার 3টা ডাইলেটেশন এপিয়ার করে। একদম ক্রেনিয়াল বা সেফালিক পার্টে যে ডাইলেটেশন, তার নাম ফোর ব্রেইন ভেসিকেল অর প্রোজেনসেফালন। মাঝামাঝি যে ডাইলেটেড পার্ট, তার নাম মিড ব্রেইন ভেসিকেল অর মেজেনসেফালন। আর ডিস্টালি যে ডাইলেটেশন দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে রম্বেনসেফালন অর হাইন্ড ব্রেইন ভেসিকেল। এই 3টাকে বলা হয় প্রাইমারি ব্রেইন ভেসিকেল। তাহলে কি কি আছে প্রাইমারি ব্রেইন ভেসিকেল? প্রোসেনসেফালন অর ফোর ব্রেইন ভেসিকেল, মেজেনসেফালন অর মিড ব্রেইন ভেসিকেল, রম্বেনসেফালন অর হাইন্ড ব্রেইন ভেসিকেল। 3টা ব্রেইন ভেসিকেল তৈরি হলো। তো আমাদের এই হচ্ছে প্রোজেনসেফালন অর ফোর ব্রেইন ভেসিকেল। প্রোসেনসেফালন থেকে আমরা দুটো ল্যাটারাল এক্সটেনশন তৈরি হতে দেখব। এই দুটো ল্যাটারাল এক্সটেনশনকে বলে টেলেনসেফালিক ভেসিকেল অর সিম্পলি টেলেনসেফালন। এখন ফোর ব্রেইনের ভিতরে যে ক্যাভিটি ছিল, এই ক্যাভিটিকে আমরা ভেন্ট্রিকল নাম দিয়েছিলাম। এই ভেন্ট্রিকল টেলেনসেফালিক ভেসিকেলের মাঝেও এক্সটেন্ড করবে। এই ভেন্ট্রিকলকে বলবো এবার আমরা ল্যাটারাল ভেন্ট্রিকল। তাইলে টেলেনসেফালন যখন তৈরি হয়, তখন তার ভিতরে ভেন্ট্রিকলও এক্সটেন্ড করে। ওই ভেন্ট্রিকল গুলোকে বলে ল্যাটারাল ভেন্ট্রিকল। আর ফোর ব্রেইনের যে পার্টটা মিড লাইনে থেকে গেল, সেই পার্টের নাম হচ্ছে ডায়ানসেফালন। দিস ইজ দা ডায়ানসেফালন। তাইলে আমরা দুই পাশে দুটো টেলেনসেফালন পেয়েছি, আর মাঝখানে আমরা পেয়েছি ডায়ানসেফালন। এইটা মিলেই হচ্ছে ফোর ব্রেইন অর প্রোজেনসেফালন। ডায়ানসেফালনের মধ্যে আমরা একটা ক্যাভিটি পাই, সেই ক্যাভিটির নাম হচ্ছে থার্ড ভেন্ট্রিকল।
প্রশ্ন আসতে পারে থার্ড ভেন্ট্রিকল কেন বলা হয়। আমরা দুটো ল্যাটারাল ভেন্ট্রিকল পেয়েছি, মনে করি এটা হচ্ছে ফার্স্ট ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা হচ্ছে সেকেন্ড ল্যাটারাল ভেন্ট্রিকল, তাহলে এটার নাম ডেফিনেটলি থার্ড ভেন্ট্রিকলই হবে। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে টেলেনসেফালনের ক্যাভিটির নাম কি, তার নাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। আর ডায়েনসেফালনের ক্যাভিটির নাম কি, তার নাম হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। তাহলে কেউ যদি বলে ফোর ব্রেইনের মাঝে কয়টা ক্যাভিটি আছে, আমরা বলবো তিনটা ক্যাভিটি আছে, দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল আর একটা থার্ড ভেন্ট্রিকল। এর মাঝে কোন পার্টটা আদি পার্ট, আগে থেকেই ছিল, সেটা হচ্ছে ডায়েনসেফালন। কারণ টেলেনসেফালন কিন্তু পরবর্তীতে ল্যাটারাল এক্সটেনশন হয়ে তৈরি হয়। সুতরাং এই টেলেনসেফালন হচ্ছে নিউয়ার পার্ট, ডায়েনসেফালন হচ্ছে ওল্ডার পার্ট অফ দ্য প্রোজেনসেফালন অর ফোর ব্রেইন। নাও আমরা আরেকটা জিনিস চিন্তা করব, ফোর ব্রেইনের প্রিমিটিভ ক্যাভিটি কোনটা, কোন ক্যাভিটি আগে থেকেই ছিল, সেটাও আমরা বলতে পারবো থার্ড ভেন্ট্রিকল আসলে আগে থেকেই ছিল, আর ল্যাটারাল ভেন্ট্রিকল গুলো থার্ড ভেন্ট্রিকল এক্সটেন্ড করে ফর্ম করেছে। টেলেনসেফালিক ভেসিকেল গ্রো পুয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, কারণ পাশে তো থাকে বোনস, এরা তো ল্যাটারালি গ্রো করতে পারে না, যে কারণে টেলেনসেফালিক ভেসিকেল মিডলাইনের দিকে তারা গ্রো করে। And they meet in the midline only separated by a fissure, একটা ফিশার দিয়ে তারা সেপারেট হয়ে থাকে। সেরিব্রাল হেমিস্ফিয়ার ডেভেলপ করে এই টেলেনসেফালিক ভেসিকেল থেকে। এই পাশে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই পাশে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুটো মিলে হচ্ছে সেরিব্রাম। সুতরাং সেরিব্রাল হেমিস্ফিয়ার গুলো ডেভেলপ করে টেলেনসেফালিক ভেসিকেল থেকে। প্রত্যেকটা টেলেনসেফালিক ভেসিকেলের ভিতরে থাকে করে ল্যাটারাল ভেন্ট্রিকল, আর এই ল্যাটারাল ভেন্ট্রিকল কমিউনিকেট করে থার্ড ভেন্ট্রিকলের সাথে থ্রু এ ফোরামেন। এই ফোরামেনটার নাম হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো। হিয়ার ইজ দ্য ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো, যা দিয়ে ল্যাটারাল ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেট করে। দুই পাশে দুটো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন আছে। টেলেনসেফালনের আলাপ আমরা বুঝলাম, এবার আসলাম ডায়েনসেফালনের মাঝে। এই এলাকাটাকে বলে ডায়েনসেফালন। একটা সালকাস পাওয়া যায়, তার নাম হাইপোথ্যালামিক সালকাস, যা দিয়ে ডায়েনসেফালন দুটো পার্টে ভাগ হয়ে যায়। একটাকে বলে ডরসাল পার্ট অফ দি ডায়েনসেফালন, আরেকটাকে বলে ভেন্ট্রাল পার্ট অফ দি ডায়েনসেফালন। ডরসাল পার্টের মাঝে কি কি পড়বে, প্রথমে এই যে ওভাল শেপ স্ট্রাকচার, তার নাম থ্যালামাস। তারপরে পাবো থ্যালামাসের পোস্টেরোল্যাটারালি থাকে মেটাথ্যালামাস। এই ছবিতে মেটাথ্যালামাস দেখানো হয়নি। এরপরে আমরা পাবো থ্যালামাসের ঠিক পিছনে এবং এটা মিড লাইনে থাকে, তার নাম এপিথ্যালামাস। এই জায়গাটুকু হচ্ছে এপিথ্যালামাস। সুতরাং আমরা থ্যালামাস পেয়েছি, এপিথ্যালামাস পেয়েছি, আর একটু ল্যাটারালি পাবো মেটাথ্যালামাস। আর ভেন্ট্রাল পার্ট অফ দি ডায়েনসেফালন, তার দুটো পার্ট। এখন যে জায়গাটুকু দেখা যাচ্ছে এর নাম হচ্ছে হাইপোথ্যালামাস, আর হাইপোথ্যালামাসের ল্যাটারালি থাকে সাবথ্যালামাস। সো দিজ আর দ্য পার্টস অফ ডায়েনসেফালন। ডায়েনসেফালন থেকে আমরা দেখব এক জোড়া ওয়ান পেয়ার অফ ল্যাটারাল এক্সটেনশন এপিয়ার করে, যার নাম অপটিক স্টক। এই যে দুই পাশে তৈরি হচ্ছে অপটিক স্টক। অপটিক স্টক ইলংগেশন হবে, দেন এর ডিস্টাল পার্টটা এক্সপান্ড করে তৈরি করে অপটিক ভেসিকেল, আর প্রক্সিমাল পার্টটা নেরো থেকে যায়। তাহলে আমরা বুঝলাম অপটিক স্টকের প্রক্সিমাল পার্ট নেরো থেকে যায়, এই নেরো প্রক্সিমাল পার্ট থেকে অপটিক নার্ভ তৈরি হয়।
আর ডিস্টাল এক্সপান্ডেড পার্টকে বলে অপটিক ভেসিকেল। পরবর্তীতে অপটিক ভেসিকেল ইনভেজাইনেশন হয়ে তৈরি করে অপটিক কাপ, আর অপটিক কাপ থেকে তৈরি হয় রেটিনা। তাহলে আমরা বুঝলাম প্রক্সিমাল ন্যারো পার্ট থেকে তৈরি হয় অপটিক নার্ভ, আর ডিস্টাল এক্সপান্ডেড পার্ট থেকে তৈরি হয় রেটিনা। তো এই স্ট্রাকচার গুলো ডায়েনসেফালন থেকেই তৈরি হচ্ছে। ডায়েনসেফালন তৈরি হয় নিউরাল টিউব থেকে। তাহলে আমরা বলবো নিউরাল টিউব থেকেই অপটিক নার্ভ তৈরি হয়, নিউরাল টিউব থেকেই রেটিনা তৈরি হয়। সুতরাং অপটিক নার্ভ কিন্তু সিএনএস এর পার্ট হয়ে গেল, যেহেতু অপটিক নার্ভ ডেভেলপ করে নিউরাল টিউব থেকে। কিন্তু আমরা জানি অপটিক নার্ভ হচ্ছে পেরিফেরাল নার্ভ, আর পেরিফেরাল নার্ভ হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। তাহলে অপটিক নার্ভ কার পার্ট? সে কি সিএনএস এর পার্ট নাকি পিএনএস এর পার্ট? আসলে অপটিক নার্ভ ডেভেলপমেন্টালি সিএনএস এর পার্ট, কিন্তু অ্যাকর্ডিং টু লোকেশন সে হচ্ছে পিএনএস এর পার্ট। তার মানে ডেভেলপমেন্টালি অপটিক নার্ভ হচ্ছে সিএনএস এর পার্ট, টোপোগ্রাফিক্যালি সে হচ্ছে পিএনএস এর পার্ট। তো আমরা প্রোজেনসেফালন আলাপ করেছি। নাও দিস পার্ট ইজ দ্য মেজেনসেফালন, যার আরেক নাম মিড ব্রেইন। মিড ব্রেইনের ভিতরে কিন্তু একটা ক্যাভিটি ছিল। আমরা বলেছিলাম ব্রেইন ভেসিকেলের ক্যাভিটি হচ্ছে ভেন্ট্রিকল, সেই হিসেবে মিড ব্রেইনের মাঝেও একটা ভেন্ট্রিকল ছিল। কিন্তু মিড ব্রেইনের ওয়ালে প্রচুর নিউরন অ্যাকোমোডেশন হওয়ার কারণে বা প্রচুর নিউরন অ্যাকুমুলেট হওয়ার কারণে এর ওয়াল থিকনেস বেড়ে যায়, যে কারণে এই ক্যাভিটি ন্যারো হয়ে যায়। এই ন্যারো ক্যাভিটির নাম হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। তাহলে আমরা বলতে পারি মিড ব্রেইনের ক্যাভিটির নাম সেরিব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। আদিকালে রোমে যখন এক শহর থেকে অন্য শহরে পানি সরবরাহ করা লাগতো, তখন তারা অনেকগুলো নালা তৈরি করেছিল। এই নালা দিয়ে এক শহর থেকে তারা পানি অন্য শহরে ক্যারি করত। নালাগুলো পানি বহন করতে এই জন্য নাম ছিল একুই, আর এগুলো নালা সুতরাং ডাক্ট, নাম ছিল একুইডাক্ট। সো এই রোমান দেশের সেই একুইডাক্টটি এখন আমরা ব্রেইনের মাঝে পাই, তার নাম সেরিব্রাল একুইডাক্ট। এরও কাজ সিমিলারলি, সে পানি বহন করে। এই পানিটা হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সে কোন শহর থেকে কোন শহরে এই ফ্লুইডটাকে নিয়ে যায়? সে থার্ড ভেন্ট্রিকল নামে একটা শহর আছে, সেখান থেকে সিএসএফ কে ফোর্থ ভেন্ট্রিকল নামের অন্য শহরে নিয়ে যায়। সেই হচ্ছে বিষয় সেরিব্রাল অ্যাকুইডাক্ট। নাও রম্বেনসেফালন, এই পার্টটাকে বলে রম্বেনসেফালন। দিস ইজ দ্য রম্বেনসেফালন। রম্বেনসেফালনের দুটো পার্ট আছে। প্রক্সিমাল পার্টটাকে বলে মেটেনসেফালন। মেটেনসেফালন থেকে দুটো পার্ট তৈরি হয় ব্রেইনের। মেটেনসেফালনের ভেন্ট্রাল পার্ট থেকে তৈরি হয় পন্স, আর ডরসাল পার্ট থেকে তৈরি হয় সেরিবেলাম। আর রম্বেনসেফালনের আরেকটা পার্ট হচ্ছে, তার নাম মাইলেনসেফালন। মাইলেনসেফালন থেকে ডেভেলপ করে মেডুলা অবলঙ্গাটা। রম্বেনসেফালনের মাঝে আমরা একটা ক্যাভিটি পাবো, এটাও একটা ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকলের নাম হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এখন আবারও প্রশ্ন আসতে পারে ফোর্থ ভেন্ট্রিকল কেন? কারণ এই যে টেলেনসেফালনের মাঝে থাকে ল্যাটেরাল ভেন্ট্রিকল, যেগুলো 1 এবং 2। ডায়েনসেফালনের মাঝে থাকে 3 নাম্বার, দ্যাট ইজ থার্ড ভেন্ট্রিকল। মিড ব্রেনের মাঝে তো ভেন্ট্রিকল এখন আর নাই, সেটা হয়ে গেছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। আবার হাইন্ড ব্রেনের মাঝে, দ্যাট ইজ রম্বেনসেফালনের মাঝে আমরা আরেকটা ভেন্ট্রিকল পাচ্ছি, যার নাম ফোর্থ ভেন্ট্রিকল। সো দ্য ক্যাভিটি অফ রম্বেনসেফালন অর হাইন্ড ব্রেন ইজ দ্য ফোর্থ ভেন্ট্রিকল। তবে এই যে মেডুলা অবলঙ্গাটার একদম ডিস্টাল পার্টে একটু ন্যারো চ্যানেল থাকে, তার নাম সেন্ট্রাল ক্যানেল অফ দি মেডুলা অবলঙ্গাটা।
এই সেন্ট্রাল ক্যানেল অফ মেডুলা অবলঙ্গাটা কমিউনিকেট করে বা কন্টিনিউ হয় সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ডের সাথে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের থার্ড ভেন্ট্রিকলকে ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কানেক্ট করে সেরিব্রাল কুইডাক্ট। আমরা শুরুতে বলেছিলাম তিনটা প্রাইমারি ব্রেইন ভেসিকেল ছিল, প্রোজেনসেফালন, মেজেনসেফালন এন্ড রম্বেনসেফালন, দ্যাট ইজ ফোর ব্রেইন, মিড ব্রেইন এবং হাইড ব্রেইন। পরবর্তীতে আমরা দেখলাম আমাদের ফোর ব্রেইন থেকে দুই পাশে দুটো টেলেনসেফালন তৈরি হয়েছে, আর মাঝখানের অংশটুকু হয়ে গেল ডায়েনসেফালন। সুতরাং দুটো ক্যাভিটি এখানে পেয়েছি। দেন মিড ব্রেনে কোনো ভাগ নাই, সে আগের মতোই আছে। হাইন্ড ব্রেনে আবার আমরা দুটো ভাগ পেয়েছি, মেটেন এবং মাইলেনসেফালন। তাহলে আলটিমেটলি কয়টা ব্রেইন ভেসিকেল পাওয়া যাচ্ছে? এখন আমরা পাচ্ছি পাঁচটা ব্রেইন ভেসিকেল, টেলেনসেফালন, ডায়েনসেফালন, মেজেনসেফালন, মেটেনসেফালন এবং মাইলেনসেফালন। এই পাঁচটাকে বলে সেকেন্ডারি ব্রেইন ভেসিকেল। তাহলে প্রাইমারি ব্রেইন ভেসিকেল ছিল তিনটা, সেখান থেকে পাঁচটা সেকেন্ডারি ব্রেইন ভেসিকেল হয়ে গেল। তো ব্রেইনের ভিতরে কেভিটি গুলো আমি আবার একটু রিভিউ করে যাচ্ছি। ফোর ব্রেইনের ভিতরে তিনটা কেভিটি আছে। টেলেনসেফালনের মাঝে থাকে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল, আর ডায়েনসেফালনের মাঝখানে থাকে একটা থার্ড ভেন্ট্রিকল। তাহলে ফোর ব্রেইনের মাঝে মোট তিনটা ক্যাভিটি আছে। এই তিন ক্যাভিটির মাঝে আদি ক্যাভিটি, দ্যাট ইজ প্রিমিটিভ ক্যাভিটি, হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। মিড ব্রেইনের ক্যাভিটি একটাই, তার নাম হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। আর হাইন্ড ব্রেইনের ভিতরে সেখানে একটাই ক্যাভিটি আছে, তার নাম হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। যদিও হাইন্ড ব্রেইনের ডিস্টাল পার্টে, মেডুলার একদম টার্মিনাল পার্টে সেন্ট্রাল ক্যানেল অফ মেডুলা অবলঙ্গাটা বলে একটু ন্যারো পার্ট থাকে। সো দিজ আর দ্য ক্যাভিটিজ অফ দ্য ব্রেইন। যখন ব্রেইন ডেভেলপ করে, আমরা জানি ব্রেইন ডেভেলপ করে নিউরাল টিউব থেকে। নিউরাল টিউবের মাঝে কিছু ভাঁজ, দ্যাট ইজ ফ্লেক্সার ডেভেলপ করে। তিনটা ফ্লেক্সার আমরা পাই নিউরাল টিউবের মাঝে। একটাকে বলে সেফালিক ফ্লেক্সার, একটাকে বলে পন্টাইন ফ্লেক্সার, আর একটাকে বলে সার্ভাইকেল ফ্লেক্সার। নিউরাল টিউবে এরকম তিনটা ফ্লেক্সার অ্যাপিয়ার করে। এখন আমরা জানবো হিস্টোজেনেসিস। এই হচ্ছে আমাদের সেই নিউরাল টিউব, এই হচ্ছে ব্রেইন ভেসিকেল এবং তিনটা প্রাইমারি ব্রেইন ভেসিকেল দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ন্যারো পার্ট, যেখান থেকে স্পাইনাল কর্ড ফর্ম করবে। মনে করি এই ন্যারো পার্টে আমি একটা ক্রস সেকশন নিচ্ছি। ক্রস সেকশন নিলে এরকম পাওয়া যাবে, মাঝখানে একটা ক্যাভিটি আছে, তার একটা ওয়াল আছে। ওয়ালের মাঝে আমরা কিছু এপিথেলিয়াল সেল পাবো, লাইনিং হিসেবে থাকে, লাইনিং এপিথেলিয়াল সেল। এরকম আমরা এপিথেলিয়াল সেলটাকে দেখতে পাবো। দিস আর নিউরো এপিথেলিয়াল সেল। The lining epithelium of the neural tube is neuroepithelium. আর neuroepithelium হচ্ছে pseudostratified in nature. এই যে যত নিউক্লিয়াস, সবগুলো নিউক্লিয়াস ডিফারেন্ট লেয়ারে দেখা যাচ্ছে, মনে হচ্ছে স্ট্রেটিফাইড, কিন্তু প্রত্যেকটা সেল বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে। এই জন্য এটা হচ্ছে pseudostratified in nature. তাহলে আমরা বুঝলাম নিউরাল টিউবের ওয়ালে একটা pseudostratified এপিথেলিয়াম থাকে, একে বলে নিউরোএপিথেলিয়াম। আর এই নিউরোএপিথেলিয়াল সেল, এই সেলগুলোকে মেট্রিক্স সেলও বলা হয়। মেট্রিক্স সেল যে লেয়ার ফর্ম করে নিউরাল টিউবের ওয়ালে, তার নাম মেট্রিক্স লেয়ার। তাহলে নিউরাল টিউবের একদম ইনার মোস্ট লেয়ার, যেখানে নিউরোএপিথেলিয়াল সেল থাকে, যাদেরকে মেট্রিক্স সেল বলে, এই মেট্রিক্স সেল যে লেয়ার তৈরি করে তার নাম মেট্রিক্স লেয়ার। এখন ব্রেইন স্টেম এবং স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমরা কি দেখব? এই হচ্ছে আমাদের সেই মেট্রিক্স লেয়ার, যেখানে আমাদের নিউরোএপিথেলিয়াল সেল আছে, যাদেরকে বলে মেট্রিক্স সেল। এই সেলগুলো প্রলিফারেট করে এবং ডিফারেন্সিয়েট করে ইনটু নিউরোব্লাস্ট। তাহলে মেট্রিক্স সেল প্রথমে প্রলিফারেট করে
এবং ডিফারেন্সিয়েট করে ইনটু নিউরোব্লাস্ট। দেন নিউরোব্লাস্ট গুলো মাইগ্রেট করে চলে যায় আউটারে, তারা আরেকটা লেয়ার ফর্ম করে, এই লেয়ারের নাম হচ্ছে মেন্টাল লেয়ার। তাহলে নিউরোব্লাস্ট মাইগ্রেট আউটওয়ার্ড অ্যান্ড রেস্ট ইন দ্য মেন্টাল লেয়ার। চলে গেল মেন্টাল লেয়ারে নিউরোব্লাস্ট গুলো। আমরা জানি ব্লাস্ট ফর্ম গুলো ইমেচিউর ফর্ম, সুতরাং এই নিউরোব্লাস্ট কিন্তু ইমেচিউর ফর্ম, দে ক্যান ডিভাইড, ইমেচিউর ফর্মে ডিভিশন হতে পারে। হেয়ার, হেয়ার মানে হচ্ছে মেন্টাল লেয়ারের মাঝে নিউরোব্লাস্ট ডিফারেন্সিয়েট ইনটু নিউরনস, সুতরাং মেন্টাল লেয়ারের মাঝে নিউরোব্লাস্ট নিউরনে কনভার্ট হয়। নিউরন হচ্ছে ম্যাচিউর সেল, নিউরন হয়ে গেলে আর তাদের ডিভিশন করার ক্ষমতা থাকবে না, দে ক্যান নট ডিভাইড ফার্দার ওয়ান্স দে আর নিউরন। তাইলে এখন নিউরন কোথায় থাকলো? সে আছে মেন্টাল লেয়ারে। নাও এই নিউরন থেকে প্রসেস তৈরি হবে। শুরুতে এই নিউরন গুলোতে কোনো প্রসেস থাকেই না, পোলার নিউরন থাকে। তারপরে দুটো পোল থেকে দুটো প্রসেস তৈরি হয়, হয়ে যায় বাইপোলার। তারপরে এই দুই প্রসেস ইউনাইট করে তৈরি হয় ইউনিপোলার, এবং ফাইনালি মাল্টিপল প্রসেস পেয়ার করে তখন হয় মাল্টিপোলার নিউরন। তাহলে প্রথম ছিল এপোলার, দেন বাইপোলার, দেন ইউনিপোলার, দেন মাল্টিপোলার হয়। মাল্টিপোলার নিউরনের একটা লং প্রসেস থাকে যার নাম হচ্ছে এক্সন। এক্সনকে নার্ভ ফাইবার বলে। এই এক্সন গুলো বাইরের দিকে বের হয় এবং যে লেয়ার দিয়ে বের হয় তার নাম মার্জিনাল লেয়ার। তাইলে সেল বডি আছে মেন্টাল লেয়ারে, আর তার প্রসেস গুলো বের হচ্ছে মার্জিনাল লেয়ার দিয়ে। সুতরাং আমরা বুঝলাম একটা নিউরাল টিউবের ওয়ালে তিনটা লেয়ার আছে। All start with M. First layer is the matrix layer. Just outside the matrix layer is the mental layer. And just outside the mental layer is the marginal layer. Now cell bodies are in the mental layer and the axons or fibers are in the marginal layer. আমরা দেখতে পাচ্ছি this is the lumen of the neural tube. তিনটা লেয়ার আছে। This is matrix layer, this is mental layer, this is the marginal layer. Cell bodies of the neuron lie internally in the mental layer, which receive profuse blood supply and forms gray matter. And the fibers or axon lie externally in the marginal layer. Fiber থাকে marginal layer, which after myelination forms white matter. তাহলে কি হলো? আউটারে থাকলো হোয়াইট ম্যাটার, ইনারে থাকলো গ্রে ম্যাটার। এই যে ইনার গ্রে ম্যাটার এবং আউটার হোয়াইট ম্যাটার, দিস ইজ কল্ড প্রিমিটিভ অর্গানাইজেশন। দিস প্রিমিটিভ অর্গানাইজেশন ক্যান বি ভিজিবল ইন ব্রেন স্টেম অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে আমরা বুঝলাম ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ডের মাঝে নিউরনের সেল বডি গুলো থাকে মেন্টাল লেয়ারের মাঝে, আর তার ফাইবার গুলো বের হয় মার্জিনাল লেয়ার দিয়ে। মেন্টাল লেয়ারে যে নিউরন থাকে, এই নিউরন গুলো অ্যাকুমুলেট হয়ে দুটো প্লেট ফর্ম করে। একটা প্লেটের নাম হচ্ছে বেজাল প্লেট, যেটা ভেন্ট্রালি থাকে বা ইন্টেরিয়রলি থাকে। আরেকটা প্লেটের নাম এলার প্লেট, যেটা ডরসালি অর পোস্টেরিয়রলি থাকে। সুতরাং মেন্টাল লেয়ারের নিউরন দুটো প্লেট তৈরি করলো, বেজাল প্লেট এবং এলার প্লেট। দে আর সেপারেটেড বাই এ সালকাস, তার নাম হচ্ছে সালকাস লিমিটেন্স। দিস ইজ দ্য সালকাস লিমিটেন্স। এটা হচ্ছে এই পাশের সালকাস লিমিটেন্স, এটা হচ্ছে এই পাশের সালকাস লিমিটেন্স। সো এই যে ভেন্ট্রাল প্লেটটার নাম হচ্ছে বেজাল প্লেট, আর বেজাল প্লেট হচ্ছে মোটর ইন ফাংশন। বেজাল প্লেটটাই মোটর। আর ডরসাল যে প্লেট তার নাম এলার প্লেট এন্ড ইট ইজ সেন্সরি ইন ফাংশন। তাহলে বেজাল প্লেট হচ্ছে মোটর, এলার প্লেট হচ্ছে সেন্সরি।
এটা একটা অ্যানিমেটেড ডায়াগ্রাম, সেলফ ক্রিয়েটেড। দিস ইজ দ্য লুমেন অফ দ্য নিউরাল টিউব, দিস ইজ দ্য ওয়াল অফ দ্য নিউরাল টিউব। ওয়াল অফ দ্য নিউরাল টিউবে এইটা হচ্ছে ম্যাট্রিক্স লেয়ার, দিস ব্ল্যাক কালার্ড ওয়ান ইজ দ্য মেন্টাল লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য মার্জিনাল লেয়ার। আমরা এখানে এইটাকে দেখতে পাচ্ছি, এই জায়গাকে বলে ফ্লোর প্লেট, দিস ইজ কল্ড রুফ প্লেট, আর এটা হচ্ছে সালকাস লিমিটেন্স। সো সালকাস লিমিটেন্স এর সামনে দিস ইজ দ্য বেজাল প্লেট, এই পার্টটা হচ্ছে বেজাল প্লেট। তার পিছনে দিস ইজ দ্য এলার প্লেট। বেজাল প্লেট হচ্ছে মোটর, এলার প্লেট হচ্ছে সেন্সরি। এখন এই বেজাল প্লেটে যে নিউরন থাকে তারা কতগুলো কলাম ফর্ম করবে, নিউরনাল কলাম। কলামগুলো কি কি আমরা একটু দেখে নিচ্ছি। প্রথমে দুই ভাগ করে নিলাম, একটা হচ্ছে সোমাটিক, এটা হচ্ছে ভিসেরাল। সিমিলারলি এলার প্লেটেরও দুই ভাগ, ভিসেরাল দেন সোমাটিক। দুই সোমাটিক মিড লাইনের কাছে থাকে, দুই ভিসেরাল মিড লাইন থেকে দূরে থাকে। তাহলে এটা হচ্ছে সোমাটিক ইফারেন্ট, কারণ এটা বেজাল প্লেট, বেজাল প্লেট তো মোটর, মোটর মানে ইফারেন্ট, সোমাটিক ইফারেন্ট। এটা ভিসেরাল ইফারেন্ট, এটা হচ্ছে ভিসেরাল এফারেন্ট কারণ সেন্সরি। এটা হচ্ছে সোমাটিক এফারেন্ট। এখন এই যে সোমাটিক ইফারেন্ট নামে যে কলাম আছে সেটার দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে স্পেশাল, জেনারেল। সিমিলারলি ভিসেরাল ইফারেন্ট কলামেরও দুই পার্ট, একটা হচ্ছে জেনারেল, স্পেশাল। দেন আমরা দেখব ভিসেরাল এফারেন্ট, তারও দুই পার্ট, জেনারেল, স্পেশাল। সোমাটিক এফারেন্ট, সেখানেও দুটো কলাম তৈরি হবে, একটা হচ্ছে জেনারেল, স্পেশাল। সুতরাং এই প্রত্যেকটা কলামের আমরা এবার নাম দিতে পারি। ইন্টারেস্টিং বিষয়, স্পেশাল সোমাটিকের কোনো ইফারেন্ট কলাম তৈরি হয় না, সুতরাং এই জায়গাটুকু খালি, এখানে কিছুই তৈরি হবে না। তাহলে তৈরি হবে কি, জেনারেল সোমাটিক ইফারেন্ট নামে একটা কলাম, দেন স্পেশাল ভিসেরাল ইফারেন্ট নামে আরেকটা কলাম, দেন জেনারেল ভিসেরাল ইফারেন্ট নামে এখানে একটা কলাম তৈরি হবে, দেন জেনারেল দেন জেনারেল ভিসেরাল এফারেন্ট নামে একটা কলাম তৈরি হবে, দেন স্পেশাল ভিসেরাল এফারেন্ট নামে একটা কলাম তৈরি হবে, দেন জেনারেল সোমাটিক এফারেন্ট নামে একটা কলাম তৈরি হবে, আর স্পেশাল সোমাটিক এফারেন্ট নামে আরেকটা কলাম তৈরি হবে। টোটাল আমরা 7টা এরকম নিউরনাল কলাম খুঁজে পাবো। এইরকম নিউরনাল কলাম কই পাওয়া যায়? এটা পাওয়া যায় ব্রেইন স্টেমে। এটা কিন্তু স্পাইনাল কর্ডে না, ব্রেইন স্টেমের মাঝে এরকম 7টা নিউরনাল কলাম খুঁজে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেজাল প্লেট আছে এন্টিরিয়রলি, এলার প্লেট আছে পোস্টেরিয়রলি। স্পাইনাল কর্ডে কিন্তু এরকমই থেকে যায়, বেজাল প্লেটটা সামনে থাকে, এলার প্লেটটা পিছনে থাকে। বেজাল প্লেট থেকে আমরা দেখি ভেন্ট্রাল রুট অফ দি স্পাইনাল নার্ভ তৈরি হয়, এলার প্লেট থেকে আমরা দেখব ডরসাল রুট অফ দি স্পাইনাল নার্ভ তৈরি হয়। সুতরাং এখানে নার্ভের রুটগুলো হচ্ছে ভেন্ট্রাল, ডরসাল বা ইন্টেরিয়র, পোস্টেরিয়র, একটা সামনে থাকে একটা পিছনে থাকে। কিন্তু ব্রেন স্টেমের মাঝে হিসাবটা একটু আলাদা হবে, স্পেশালি পন্স এবং মেডুলা অবলঙ্গাটার ক্ষেত্রে। এইখানে আমরা দেখি ভিতরে এই যে ক্যাভিটি, এই ক্যাভিটিটা এক্সপান্ড করে তৈরি করে আমাদের ফোর্থ ভেন্ট্রিকল। এখানে আমরা দেখি এই যে ক্যাভিটি যার নাম হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল এক্সপান্ড করে তৈরি করে ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল তৈরি হওয়ার সময় এই এলার প্লেট মাইগ্রেট করে বেজাল প্লেটের ল্যাটারালি চলে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য বেজাল প্লেট, দিস ইজ দ্য এলার প্লেট। তাহলে বেজাল প্লেট থাকলো মিডিয়ালি, এলার প্লেট চলে গেল ল্যাটারালি, কিন্তু এলার প্লেট ছিল পোস্টিরিয়রলি, আসলে পোস্টিরিয়র থেকে ল্যাটারালি মাইগ্রেট করেছে। সুতরাং এই যে আমরা 3টা মোটর কলাম, এই 3 মোটর কলাম আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপরে 4টা সেন্সরি কলাম দেখতে পাচ্ছি মোটর কলামের ল্যাটারালি। সুতরাং
কোন নার্ভ যেমন ট্রাইজেমিনাল নার্ভ বা ফেসিয়াল নার্ভ যখন ব্রেইনে অ্যাটাচমেন্ট আমরা দেখব, দুটো রুট দিয়ে অ্যাটাচমেন্ট হয়। এই রুটগুলো কিন্তু এন্টেরিয়র পোস্টেরিয়র রুট হয় না। স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এন্টেরিয়র পোস্টেরিয়র রুট ছিল স্পাইনাল নার্ভের, কিন্তু ট্রাইজেমিনাল নার্ভ, ফেসিয়াল নার্ভ, এই নার্ভগুলোর ক্ষেত্রে রুট কিন্তু মিডিয়াল রুট, ল্যাটারাল রুট। এই মিডিয়াল রুট ল্যাটারাল রুট কেন হলো? এন্টেরিয়র পোস্টেরিয়র রুট থাকলো না কেন? তার একটাই কারণ, এলার প্লেট মাইগ্রেট করে বেজাল প্লেটের ল্যাটারালি চলে আসছে। সে এখন আর বেজাল প্লেটের পিছনে নাই। এই কারণে আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারি যে, যেহেতু বেজাল প্লেট থাকে মিডিয়ালি, এলার প্লেট থাকে ল্যাটারালি, সুতরাং এই নার্ভগুলোর মোটর রুট থাকবে মিডিয়ালি আর সেন্সরি রুট থাকবে ল্যাটারালি। ট্রাইজমিনালের ক্ষেত্রে আমরা তাই দেখি, তার মোটর রুট থাকে মিডিয়ালি, সেন্সরি রুট থাকে ল্যাটারালি। ফেসিয়ালেও আমরা তাই দেখি, মোটর রুট থাকে মিডিয়ালি, সেন্সরি রুট থাকে ল্যাটারালি। তাহলে আমরা ব্রেইন স্টেমের মাঝে এরকম 7টা নিউরোনাল কলাম দেখতে পাবো। একটা হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট কলাম, তারপরে হচ্ছে স্পেশাল ভিসেরাল ইফারেন্ট কলাম, দেন জেনারেল ভিসেরাল ইফারেন্ট কলাম। এই তিনটা হচ্ছে ইফারেন্ট কলাম। তারপরে জেনারেল ভিসেরাল ইফারেন্ট কলাম, স্পেশাল ভিসেরাল এফারেন্ট, জেনারেল সোমাটিক এফারেন্ট, স্পেশাল সোমাটিক এফারেন্ট কলাম। মজার বিষয়, দুটো ভিসেরাল কলাম কিন্তু পাশাপাশি, একটা জেনারেল ভিসেরাল ইফারেন্ট, জেনারেল ভিসেরাল এফারেন্ট কলাম, এই দুটো কিন্তু পাশাপাশি থাকে। তবে এখানে যে সিকোয়েন্স দেখানো আছে, কোনো কোনো ক্ষেত্রে এই সিকোয়েন্সের ব্যত্যয় ঘটে। কখনো কখনো কোনো নিউক্লিয়াস সে থাকার কথা এরকম একটা জায়গাতে সে মিডিয়ালি শিফট করে যেতে পারে। এই কাহিনীকে বলা হয় নিউরোবায়োটেক্সিস। যাই হোক, তো আমরা বুঝলাম ব্রেইন স্টেম এবং স্পাইনাল কর্ডের মাঝে দুটো প্লেট তৈরি হয়, বেজাল প্লেট, এলার প্লেট। এখন ব্রেইন স্টেমের মাঝে এই বেজাল প্লেট থেকে তৈরি হবে, ইন কেস অফ ব্রেইন স্টেম, মোটর নিউক্লিয়া অফ ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াস গুলো তৈরি হয় বেজাল প্লেট থেকে, কারণ বেজাল প্লেট তো মোটর ইন নেচার। সেই সাথে আরো কিছু নিউক্লিয়াস ফর্ম করে, যেমন রেড নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নিগ্রা, রেটিকুলার ফরমেশন। এরা সবাই বেজাল প্লেট থেকে ফর্ম করে ইন দ্য ব্রেইন স্টেম। এলার প্লেট থেকে তৈরি হয় কি? এলার প্লেট তো সেন্সরি, সুতরাং এখান থেকে সেন্সরি নিউক্লিয়াস ফর্ম করবে ক্রেনিয়াল নার্ভের। সেন্সরি নিউক্লি অফ ক্রেনিয়াল নার্ভ, এটা তৈরি হয় এলার প্লেট থেকে। সেই সাথে এলার প্লেট থেকে ফর্ম করবে আরো কিছু নিউক্লিয়াস, যেমন গ্রেসাইল নিউক্লিয়াস, কিউনেট নিউক্লিয়াস, অলিভারি নিউক্লিয়াস। এরা থাকে মেডুলা অবলঙ্গাটাতে। পন্টাইন নিউক্লিয়াস সে থাকে পন্সে। টেকটাম সে থাকে মিড ব্রেইনে। এই সব ডেভেলপ করে এলার প্লেট থেকে। তো এটা গেল ব্রেইন স্টেমের বেজাল প্লেট, এলার প্লেট কি তৈরি করে। স্পাইনাল কর্ডেও তো বেজাল প্লেট, এলার প্লেট আছে, তারা কি তৈরি করে? স্পাইনাল কর্ডের বেজাল প্লেট থেকে তৈরি হবে এন্টেরিয়র অর মোটর হর্ন অফ দি স্পাইনাল কর্ড, আর এলার প্লেট থেকে তৈরি হয় পোস্টেরিয়র অর সেন্সরি হর্ন অফ দি স্পাইনাল কর্ড। তাহলে এই এন্টেরিয়র হর্ন অর এন্টেরিয়র গ্রে কলাম ফর্ম করে বেজাল প্লেট থেকে, আর এটা হচ্ছে মোটর ইন নেচার। আর পোস্টেরিয়র গ্রে হর্ন অর পোস্টেরিয়র গ্রে কলাম ফর্ম করে এলার প্লেট থেকে। এলার প্লেট সেন্সরি, সো পোস্টেরিয়র গ্রে হর্ন হচ্ছে সেন্সরি ইন নেচার। এই কারণেই স্পাইনাল নার্ভের এন্টেরিয়র রুট হচ্ছে মোটর আর পোস্টেরিয়র রুট হচ্ছে সেন্সরি। এটা একজন বলে গিয়েছিল, সেই ব্যক্তির নাম বেল এবং মেজেন্ডাই। এটাকে বলে বেল মেজেন্ডাই ল। স্পাইনাল নার্ভের এন্টেরিয়র রুট হচ্ছে মোটর, পোস্টেরিয়র রুট হচ্ছে সেন্সরি। এটা হচ্ছে বেল মেজেন্ডাই ল। তো আমরা কিভাবে নিউরন মাইগ্রেশন হয়, কিভাবে নিউরন ফর্ম করে সেটা জানলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে নিউরাল টিউবের একটা সেকশন, ভিতরে একটা লুমেন আছে, একটা ওয়াল আছে।
ওয়ালের মাঝে নিউরো এপিথেলিয়াল সেল থাকে যাদেরকে বলে ম্যাট্রিক্স সেল। এরা ম্যাট্রিক্স লেয়ারে থাকে। ম্যাট্রিক্স সেল প্রলিফারেট করে এবং ডিফারেন্সিয়েট করে ফর্ম করে নিউরোব্লাস্ট। এই নিউরোব্লাস্ট গুলো শুরুতে অ্যাপোলার থাকে, দেন বাইপোলার হয়, দেন ইউনিপোলার হয়, ফাইনালি মাল্টিপোলার হয়। যখন মাল্টিপোলার হয় তখন তার মেচুর হয়ে যায়, নিউরন ফর্ম করে। তাহলে এই নিউরো এপিথেলিয়াম থেকেই নিউরন তৈরি হয়। তাহলে নিউরোগ্লিয়া কোথা থেকে ডেভেলপ করে? আসলে নিউরোগ্লিয়াও এই ম্যাট্রিক্স সেল থেকেই তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্স সেলের একটা গ্রুপ গ্লিয়া ব্লাস্ট ফর্ম করে, যার এক নাম স্পঞ্জিওব্লাস্ট। কিছু গ্লিয়া ব্লাস্ট তৈরি করে অ্যাস্ট্রোব্লাস্ট। এই অ্যাস্ট্রোব্লাস্ট থেকে ম্যাচুর হয়ে তৈরি হয় অ্যাস্ট্রোসাইট। দুই ধরনের অ্যাস্ট্রোসাইট, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, দুটোই অ্যাস্ট্রোব্লাস্ট থেকেই আসে। আবার কিছু কিছু গ্লিয়া ব্লাস্ট ফর্ম করে অলিগোডেন্ড্রোব্লাস্ট। অলিগোডেন্ড্রোব্লাস্ট পরবর্তীতে ম্যাচুর হয়ে তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট। তাইলে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট দুটোই কিন্তু আমাদের এই ম্যাট্রিক্স লেয়ার থেকেই তৈরি হয়, ম্যাট্রিক্স সেল থেকেই তৈরি হয়। সুতরাং নিউরন নিজেও যেমন তৈরি হচ্ছে, প্লাস নিউরনের ভাই বেরাদার যারা হচ্ছে নিউরোগ্লিয়া, তারাও কিন্তু এই ম্যাট্রিক্স সেল থেকেই তৈরি হচ্ছে। সবগুলো সেল যখন তৈরি কমপ্লিট হয়ে যায়, তার মানে নিউরন তৈরি কমপ্লিট, অ্যাস্ট্রোসাইট তৈরি কমপ্লিট, অলিগোডেন্ড্রোসাইট তৈরি কমপ্লিট। এবার এই ম্যাট্রিক্স লেয়ারে যে সেলগুলো অবশিষ্ট থাকে তারা তৈরি করে এপেন্ডাইমাল সেল। সুতরাং এপেন্ডাইমাল সেলও কিন্তু আলটিমেটলি ম্যাট্রিক্স সেল থেকেই তৈরি হয়। শুধু একটা সেল ম্যাট্রিক্স সেল থেকে তৈরি হয় না, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। শুধু একটা সেল এই ম্যাট্রিক্স সেল থেকে ফর্ম করে না, সেই সেলটার নাম মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া হচ্ছে ম্যাক্রোফেজ অফ দ্য ব্রেইন, আর ম্যাক্রোফেজ ডেভেলপ করে মেসেনকাইমাল সেল বা মেসোডার্ম থেকে। সুতরাং আমরা বলছি ম্যাট্রিক্স সেলস অলসো ফর্ম গ্লিয়াল সেল। After forming all other cell, that is neuron and neuroglia, matrix cell differentiate into ependymal cell. And ependymal cells line the cavity of the various part of CNS. That is ventricle ke lining তৈরি করবে। দেন আমরা দেখব সেন্ট্রাল ক্যানেল অফ দি স্পাইনাল কর্ড, সিরিব্রাল একুইডাক্ট, এগুলোরও লাইনিং তৈরি করে এই এপেন্ডাইমাল সেল। এবং স্বাভাবিকভাবে তাই করবে, কারণ এই যে লুমেন, দিস ইজ দ্য ক্যাভিটি অফ দি নিউরাল টিউব, তার ওয়ালেই তো ছিল আমাদের ম্যাট্রিক্স সেল। আর এই ম্যাট্রিক্স সেলগুলোই ফাইনালি আমরা দেখব এপেন্ডাইমাল সেল হয়। তাহলে এপেন্ডাইমাল সেল তো এই ক্যাভিটি লাইনিং এই থাকবে। ক্যাভিটি হচ্ছে আইদার সেন্ট্রাল ক্যানেল অর ভেন্ট্রিকল। সো সেন্ট্রাল ক্যানেল এবং ভেন্ট্রিকলের ওয়ালে আমরা এপেন্ডাইমাল সেলের লাইনিং পাই। আমরা ব্রেইন স্টেম এবং স্পাইনাল কর্ডের কাহিনীটা জেনে ফেললাম। এবার আসলাম সেরিব্রাম এবং সেরিবেলামের ক্ষেত্রে কি হয়। আমরা একটু আগে দেখলাম ইন কেস অফ স্পাইনাল কর্ড এন্ড ব্রেইন স্টেম, আমরা এই যে ম্যাট্রিক্স সেল প্রলিফারেট করে তৈরি করে নিউরোব্লাস্ট, তারা মাইগ্রেট করে মেন্টাল লেয়ারে যায়। এখানে তারা নিউরনে কনভার্ট হয়ে যায়। নিউরনগুলো, এই নিউরনের সেল বডি গুলো থাকে মেন্টাল লেয়ারে, তাদের প্রসেস গুলো বের হয়ে বাইরের দিকে যায়, মার্জিনাল লেয়ার হয়ে যায়। মেন্টাল লেয়ারে সেল বডি থাকে বলে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, সেটা হয়ে যায় গ্রে ম্যাটার। আর মার্জিনাল লেয়ার দিয়ে ফাইবার পাস করে, ফাইবার গুলো মাইলিনেশন হয়, মাইলিনের কালার হোয়াইট, সুতরাং মার্জিনাল লেয়ার হয়ে যায় হোয়াইট ম্যাটার। সো ইনার গ্রে ম্যাটার, আউটার হোয়াইট ম্যাটার, এভাবেই পাওয়া যায় ইন কেস অফ স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন স্টেম। কিন্তু সেরিব্রাম আর সেরিবেলামের ক্ষেত্রে কন্ডিশনটা ডিফারেন্ট হবে। এই ক্ষেত্রে আমরা দেখব নিউরোব্লাস্ট মুভ আউটওয়ার্ড। এই যে মেন্টাল লেয়ারে গিয়েছিল নিউরোব্লাস্ট, তারা এখান থেকে আরো বাইরের দিকে যাবে, আউটওয়ার্ড যাবে। কোথায় যায়? ইন দ্য মার্জিনাল লেয়ার। এবং এইখানে গিয়ে তারা নিউরনে ডিফারেন্সিয়েট করে। তাইলে প্রথমে নিউরোব্লাস্ট তৈরি হয়েছিল ম্যাট্রিক্স লেয়ারে, মাইগ্রেট করে আসছিল মেন্টাল লেয়ারে। মেন্টাল লেয়ার থেকে নিউরোব্লাস্ট গুলো আরো বাইরে, দ্যাট ইজ মার্জিনাল লেয়ারে চলে যায়। এখানে গিয়ে তারা নিউরন হয়।
তো নিউরনের সেল বডি থাকে এখানে। প্রসেসগুলো এখন কোন দিকে বের হবে? প্রসেস কি বাইরে বের হবে? বাইরে তো স্কাল বোন থাকে, বাইরে বের হলে লাভ নাই। প্রসেস তখন ইনওয়ার্ড মুভ করে। ইনওয়ার্ড মুভ করে তারা পাস করে হচ্ছে মেন্টাল লেয়ারকে, এবং এখানে মাইলিনেশন এপিয়ার হয়, সেটা হয়ে যায় হোয়াইট ম্যাটার। আর সেল বডি চলে যায় বাইরের দিকে, এই কারণে সেখানে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, সেটা হয় গ্রে ম্যাটার। তাইলে আমরা বুঝলাম, ইন কেস অফ সেরিব্রাম এবং সেরিবেলাম, সেল বডি গুলো থাকে এই মার্জিনাল লেয়ারে, এটা হয়ে যায় গ্রে ম্যাটার। আর প্রসেস গুলো পাস করে মেন্টাল লেয়ার দিয়ে, সেটা হয়ে যায় হোয়াইট ম্যাটার। তাহলে কি হলো? আউটারে থাকলো গ্রে ম্যাটার, ইনারে থাকলো হোয়াইট ম্যাটার। আমরা এটাই বলছি। সো cell body of the neuron lie externally in the marginal layer, and this layer receive profuse blood supply and form gray matter. Fiber or process lie internally in the mental layer, which after myelination forms white matter. এভাবে আমরা পাই আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার। এটাকে বলে মডিফাইড অর্গানাইজেশন। আর এই মডিফাইড অর্গানাইজেশন পাওয়া যায় ইন সেরিব্রাম অ্যান্ড সেরিবেলাম। এখন একটা প্রশ্ন এখান থেকে মাথায় আসতে পারে, কেন সেরিব্রাম এবং সেরিবেলামের মাঝে মেন্টাল লেয়ার থেকে নিউরোব্লাস্ট মার্জিনাল লেয়ারে মাইগ্রেট করে, যেটা ব্রেইন স্টেম এবং স্পাইনাল কর্ডে করে না? তো এখানে করে কেন? আসলে আমরা যদি দেখি ফিজিক্সের সূত্র অনুযায়ী, এই মেন্টাল লেয়ারের কিন্তু ভলিউম কম, পরিধি দ্যাট ইজ সারকামফারেন্স কম হওয়ার কারণে এই লেয়ারের স্পেস কম, এই লেয়ারের ধারণ ক্ষমতা কম। সবচেয়ে কম ধারণ ক্ষমতা হচ্ছে ম্যাট্রিক্স লেয়ারের, তার চেয়ে একটু বেশি হচ্ছে আমাদের মেন্টাল লেয়ারের, তারও বেশি হচ্ছে মার্জিনাল লেয়ারে। সুতরাং মার্জিনাল লেয়ার মোর এন্ড মোর নিউরনকে অ্যাকোমোডেট করতে পারে। সেরিব্রাম এবং সেরিবেলামের কাজ করার জন্য মোর এন্ড মোর নিউরনের দরকার পড়ে। সেগুলোকে অ্যাকোমোডেট করার জন্য বড় জায়গা যুক্ত একটা জায়গায় যাওয়া লাগে, সেটাই হচ্ছে মার্জিনাল লেয়ার। তবে দুঃখের বিষয় হচ্ছে, এই নিউরন বেশি অ্যাকোমোডেট করার জন্য নিউরনগুলো কিন্তু মার্জিনাল লেয়ারে শিফট করেছে, তাতেও কোনো রক্ষা হয় না, আরো বেশি জায়গা দরকার পড়ে। এই মোর এন্ড মোর নিউরনকে অ্যাকোমোডেট করতে গেলে সেরিব্রাম বা সেরিবেলামের সারফেস দ্যাট ইজ কর্টেক্স দ্যাট ইজ গ্রে ম্যাটার ফোল্ডিং হয়। To accommodate many neurons within the cranial cavity, the cerebral and cerebellar cortexes become folded. ফোল্ডিং হয়ে তৈরি করে জাইরাস এবং সালকাস। তাহলে কেউ যদি প্রশ্ন করে, সালকাস এবং জাইরাস তৈরির উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, মোর এন্ড মোর নিউরনকে অ্যাকোমোডেট করা। মূলত আমরা সেরিব্রাম বা সেরিবেলামের যে অংশটুকু দেখি সারফেসের মাঝে, সেটা হচ্ছে 1/3 অনলি। তার মানে 2/3 কিন্তু সালকাসের মাঝে হিডেন অবস্থায় থাকে। তাহলে 3 গুণ সারফেস এরিয়া বেড়ে যায়। তাহলে জাইরাস সালকাসের মাধ্যমে সারফেস এরিয়া 3 টাইমস বেড়ে যায়। আমরা শুধু তার 1 টাইম দেখি, বাকি 2 টাইমস কিন্তু হিডেন থাকে। এখন সেরিব্রাম এবং সেরিবেলামের আমরা বলেছিলাম যে মেন্টাল লেয়ার থেকে নিউরনগুলো মার্জিনাল লেয়ারে ট্রান্সফার হয় বা মাইগ্রেট হয়। তো সব নিউরনই কি মাইগ্রেট হয়? না। Some neuroblasts do not migrate from the mental layer into the marginal layer. They lie in the mental layer among the white matter. হোয়াইট ম্যাটারের মাঝেই কিছু নিউরন থেকে যায়। এই নিউরনগুলো তৈরি করে নিউক্লিয়াস। সেরিব্রামের ক্ষেত্রে নিউক্লিয়াসটার নাম হচ্ছে বেজাল নিউক্লিয়াস, আর সেরিবেলামের ক্ষেত্রে এই নিউক্লিয়াসগুলোর নাম হচ্ছে ডিপ সেরিবেলার নিউক্লিয়াস। তো যাই হোক, এইভাবেই আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করে। স্পাইনাল কর্ড যখন প্রথম তৈরি হয়, সে সম্পূর্ণ ভার্টিব্রাল ক্যানেলকে অকুপাই করে। Then during 24th week of intrauterine life,
ভার্টিব্রাল গ্রোথ বেশি হয়, স্পাইনাল কর্ডের গ্রোথ কম হওয়ার কারণে স্পাইনাল কর্ড আপওয়ার্ড শিফট করে। আসলে স্পাইনাল কর্ড আপওয়ার্ড শিফট হয় না, বোনস বেশি গ্রো করার কারণে বোনস ডাউনওয়ার্ড শিফট হয়। আলটিমেটলি টিপ অফ দি স্পাইনাল কর্ড মনে হয় আপওয়ার্ড শিফট করেছে। 24th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে আমরা দেখি স্পাইনাল কর্ড শেষ হচ্ছে at the lower border of sacral 1 vertebra. At birth আমরা দেখি স্পাইনাল কর্ড শেষ হয় at the lower border of lumbar 3 vertebra. আর in case of adult স্পাইনাল কর্ড শেষ হয় at the lower border of lumbar 1 vertebra. সো এইভাবেই স্পাইনাল কর্ডের পজিশন চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়? এর পিছনে মূল কারণ ভার্টিব্রার গ্রোথ বেশি হয়, স্পাইনাল কর্ডের গ্রোথ সেই তুলনায় কমে যায় এই কারণে। তো যাই হোক, আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট আলাপ করেছি। নাও পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাঝে পড়ে পেরিফেরাল নার্ভ, দ্যাট ইজ ক্রেনিয়াল নার্ভ এন্ড স্পাইনাল নার্ভ, সাথে হচ্ছে গ্যাংলিয়া। পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে, সেটা আমরা শুরুতে বলেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য নিউরো অ্যাক্টোডার্ম, দিস ইজ দ্য সারফেস অ্যাক্টোডার্ম, আর এই রেড কালার স্ট্রাকচারটা হচ্ছে মেসোডার্ম। এখানে মিড লাইনে আমরা নোটোকর্ডকে দেখতে পাচ্ছি, নিচে ইয়েলো কালার হচ্ছে এন্ডোডার্ম। নোটোকর্ডের ইনফ্লুয়েন্সে নিউরো অ্যাক্টোডার্ম আমরা দেখতে পাচ্ছি নিউরাল টিউব তৈরির প্রক্রিয়ার মাঝে ঢুকে পড়েছে। নোটোকর্ডের ইনফ্লুয়েন্সে নিউরো অ্যাক্টোডার্ম নিউরাল টিউব তৈরির প্রক্রিয়া শুরু করে ফেলেছে, দ্যাট ইজ নিউরুলেশন হচ্ছে এখানে। আমরা এখানে নিউরো অ্যাক্টোডার্মের বর্ডার রিজিয়নে কিছু সেল দেখতে পাচ্ছি, এগুলো নিউরো অ্যাক্টোডার্মেরই পার্ট, কিন্তু এরা নিউরাল টিউব তৈরিতে অংশ নিবে না। নিউরাল টিউব তৈরির সময় তারা ডিটাচ হয়ে যায় এবং নিউরাল টিউবের দুই পাশে আশ্রয় নেয়। এই সেলগুলোকেই বলে নিউরাল ক্রেস্ট সেল। During neurulation, some cells at the border region of the neuroectoderm detach and take the position by the side of the neural tube. They are called neural crest cell. নিউরাল ক্রেস্ট সেলকে বলে ফোর্থ জার্ম লেয়ার, কারণ এরা নিউরাল মানে নার্ভাস টিস্যু যেমন তৈরি করে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেমন ফর্ম করে, তেমনি আদার কিছু স্ট্রাকচারও ফর্ম করে। তারা গ্ল্যান্ড ফর্ম করে, তারা বোনস ফর্ম করে, তারা কানেকটিভ টিস্যু ফর্ম করে, ডাইভার্স স্ট্রাকচার ফর্ম করে বলে এদেরকে বলে ফোর্থ জার্ম লেয়ার। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস কি কি। নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভের মাঝে একটা হচ্ছে অল মোটর গ্যাংলিয়া। মোটর গ্যাংলিয়া মানে ক্রেনিয়াল গ্যাংলিয়া, মোটর গ্যাংলিয়া মানে অটোনমিক গ্যাংলিয়া। সুতরাং আমাদের বডিতে যত অটোনমিক গ্যাংলিয়া আছে তারা সবাই মোটর গ্যাংলিয়া, সবাই ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। অল সেন্সরি গ্যাংলিয়া, সব সেন্সরি গ্যাংলিয়া ডেভেলপ করে এক্সেপ্ট ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া। ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া ডেভেলপ করে এক্টোডার্মাল প্লেকোড থেকে। দেন পেরিফেরাল নার্ভে শীথস অফ দ্য পেরিফেরাল নার্ভ, cranial meninges, pigment cell like melanocyte, adrenal medulla যেখানে ক্রোমাফিন সেল থাকে, odontoblast of the tooth, parafollicular cell of the thyroid gland, আর bone, dermis and other connective tissue of the cranium। এই স্ট্রাকচার গুলো ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। পরীক্ষাতে আসে রাইট ডাউন দ্য ডেরিভেটিভস অফ নিউরাল ক্রেস্ট, এই তালিকাটা আমরা দিয়ে দিব। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যত গ্যাংলিয়া আছে সব গ্যাংলিয়া আসলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমেরই পার্ট। গ্যাংলিয়া গুলো ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে, যদিও ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া ডেভেলপ করে এক্টোডার্মাল প্লেকোড থেকে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাঝে দুই ধরনের নিউরোগ্লিয়া আছে, একটা হচ্ছে সোয়ান সেল আর একটা স্যাটেলাইট সেল। এই দুই সেলও কিন্তু ডেভেলপ করে আমাদের নিউরাল ক্রেস্ট থেকেই। তার মানে নিউরাল ক্রেস্ট থেকে নিউরনও ডেভেলপ করে, নিউরোগ্লিয়াও ডেভেলপ করে। দ্যাট মিনস কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট পেরিফেরাল নার্ভাস সিস্টেম
নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কাভারিংস থাকে তার নাম মেনিনজেস। মেনিনজেসের 3 লেয়ার: জুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এন্ড পায়া ম্যাটার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাভারিং আমি বলেছি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের 2 পার্ট, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। ব্রেইনের যে কাভারিং তার নাম ক্রেনিয়াল মেনিনজেস, স্পাইনাল কর্ডের কাভারিং কে বলে স্পাইনাল মেনিনজেস। ক্রেনিয়াল মেনিনজেস ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে, আর স্পাইনাল মেনিনজেস ডেভেলপ করে পারেক্সিয়াল মেসোডার্ম অর স্ক্লেরোটোম থেকে। পারেক্সিয়াল মেসোডার্মের একটা পার্ট হচ্ছে সোমাইট, সোমাইটের পার্ট হচ্ছে স্ক্লেরোটোম, সেখান থেকে ডেভেলপ করে স্পাইনাল মেনিনজেস। সুতরাং আমরা একটা সামারি তৈরি করলাম। এক্টোডার্মের 3 পার্ট: সারফেস এক্টোডার্ম, এক্টোডার্মাল প্লেকোড এবং নিউরোএক্টোডার্ম। নিউরোএক্টোডার্মের 2 পার্ট, নিউরাল টিউব এবং নিউরাল ক্রেস্ট। নিউরাল টিউব থেকে তৈরি হয় সিএনএস, আর নিউরাল ক্রেস্ট এবং এক্টোডার্মাল প্লেকোড থেকে তৈরি হয় পিএনএস। নিউরাল ক্রেস্ট থেকে মোস্ট অফ দা গ্যাংলিয়া ফর্ম করে, আর সেন্সরি ক্রেনিয়াল গ্যাংলিয়া তৈরি হয় এক্টোডার্মাল প্লেকোড থেকে। এই হচ্ছে সামারি অফ ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম। নাও কয়েকটা ক্লিনিক্যাল প্রবলেম দেখে যাচ্ছি। এই ক্লিনিক্যাল প্রবলেমের নাম হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, এনটিডি। আমরা জানি নিউরাল টিউবের 2 এন্ডে 2টো ওপেনিং ছিল, এন্টেরিয়র নিউরোপোর, পোস্টেরিয়র নিউরোপোর। এন্টেরিয়র নিউরোপোর ক্লোজ করে 25th ডে আফটার ফার্টিলাইজেশন, posterior neuropore close করে 27 or 28 ডে আফটার ফার্টিলাইজেশন। তো ক্লোজ করার কথা, হয়তো ক্লোজ করেও সব ক্ষেত্রে, কিন্তু যদি না করে তখন কি হবে? তখন এরকম নিউরাল টিউব ডিফেক্ট ডেভেলপ করবে। নিউরাল টিউব ডিফেক্ট গুলো 2 রকমের, একটা হচ্ছে অ্যানেনসেফালি, আর একটা হচ্ছে স্পাইনা বাইফিডা। যদি এন্টেরিয়র নিউরোপোর অর ক্রেনিয়াল নিউরোপোর ক্লোজ না করে তারে বলে অ্যানেনসেফালি অর ক্রেনিও রেকিসকাইসিস, আর যদি পোস্টেরিয়র নিউরোপোর বা কর্নাল নিউরোপোর ক্লোজ না করে তাকে বলে স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডা অবশ্য 2 রকমের: স্পাইনা বাইফিডা অকাল্টা, স্পাইনা বাইফিডা সিস্টিকা। আমরা এখানে 2টো ছবি দেখতে পাচ্ছি। এই বেবির হেডের ভল্ট অংশ নাই, ভল্ট যেমন নাই তার ব্রেইনেরও কিছু কিছু পার্ট অ্যাবসেন্ট, ব্রেইন টিস্যু এক্সটার্নালি এক্সপোজড। এই কন্ডিশনকে বলে অ্যানেনসেফালি অর ক্রেনিও রেকিসকাইসিস। A failure of cranial or anterior neuropore to close and associated defective development of vault of the skull is called anencephaly. অ্যানেনসেফালি হলে আমরা কি ফিচার পাবো? নাম্বার 1, vault of the skull absent হবে। The brain is represented by a mass of degenerated tissue exposed to the surface. ব্রেইনটা সারফেসে এক্সপোজড অবস্থায় দেখা যাবে এবং সেখানে ডিজেনারেটেড টিস্যু পাওয়া যাবে। The cord is open in the cervical region. এই কন্ডিশনে স্পাইনাল কর্ড সার্ভাইকাল রিজিয়নে ওপেন পাওয়া যায়, এবং বাচ্চার যে অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে তার আই খুব প্রমিনেন্ট থাকবে, বালজিং ফরওয়ার্ড। তার চেস্ট এবং চিন লেগে থাকে, কারণ তার নেক থাকে না। নেক অ্যাবসেন্ট হওয়ার কারণে চিন চেস্টকে টাচ করে থাকে। এরকম ফিচার থাকলে তাকে বলে অ্যানেনসেফালি। আমরা অন্য একটা ছবি দেখি। এই যে মাথার উপরের অংশ নাই বললেই চলে। উপর থেকে দেখলে ব্রেইন টিস্যু দেখা যাচ্ছে, ডিজেনারেটেড ব্রেইন টিস্যু, এবং এটা সারফেসে এক্সপোজড অবস্থায় আছে। যদিও এই বাচ্চারা জন্ম হয় লাইভ অবস্থায়, জীবিত অবস্থায়, কিছুক্ষণের মধ্যে এরা সার্ভাইভ করতে পারে না, মারা যায়। দিস ইজ অ্যানেনসেফালি। তাহলে এরকম যদি কোনো ক্লিনিক্যাল সিনারি দেয় যে একটা বেবি জন্ম হয়েছে যার ভল্ট অফ দি স্কাল অ্যাবসেন্ট, যার ব্রেইন এক্সপোজ টু দ্য সারফেস, ব্রেইনটা ডিজেনারেটেড, চোখগুলো বালজিং অবস্থায় আছে, এই কন্ডিশনের নাম কি? কন্ডিশনের নাম অ্যানেনসেফালি।
কন্ডিশনটা কেন হয় তার উত্তর হচ্ছে ফেলিওর অফ ক্লোজার অফ এন্টেরিয়র নিউরোপোর অর ক্রেনিয়াল নিউরোপোর। এই তো শেষ। আরেক ধরনের অ্যাবনর্মালিটিস হচ্ছে স্পাইনা বাইফিডা, যেটা হয় পোস্টিরিয়র নিউরোপোর ক্লোজ না করলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিব্রার এখানে আমরা বডি দেখতে পাচ্ছি, পেডিকেল, ট্রান্সভার্স প্রসেস, লেমিনা, দুই লেমিনা পোস্টিরিয়রলি ইউনাইট করার কথা, তারপরে স্পাইন তৈরি করার কথা পোস্টিরিয়র এক্সটেনশন হয়ে, কিন্তু আমরা দেখছি লেমিনা গুলো ইউনাইট করেনি, স্পাইনও নাই। এটাকেই বলে স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডা কেন হয়? ডিউ টু ফেলিওর অফ ক্লোজার অফ দি পোস্টিরিয়র নিউরোপোর। স্পাইনা বাইফিডা দুই রকমের। তা হচ্ছে স্পাইনা বাইফিডা অকাল্টা, যেমন এই বেবির স্পাইনা বাইফিডা আছে, কিন্তু সেটা বাইর থেকে বোঝা যাবে না, এটা হিডেন অবস্থায় আছে, উপরে স্কিন দিয়ে ঢাকা, স্কিনের মাঝে প্রচুর হেয়ার দেখা যাচ্ছে, এটাকে বলে স্পাইনা বাইফিডা অকাল্টা। কিন্তু এর পাশের ছবিগুলো হচ্ছে স্পাইনা বাইফিডা সিস্টিকা, সিস্টের মতো করে উঁচু হয়ে আছে। এই স্পাইনা বাইফিডাতে আমরা দেখি স্পাইনাল কর্ড সে তার জায়গা মতোই আছে, কিন্তু মেনিনজেস প্রট্রুট করে বের হয়ে আসছে। মেনিনজেসের মাঝে সিএসএফও আছে, সুতরাং এরা সিস্ট তৈরি করেছে, এটাকে বলে মেনিঙ্গোসিল। দিস ইজ কল্ড মেনিঙ্গোসিল। মেনিঙ্গোসিল হচ্ছে স্পাইনা বাইফিডা সিস্টিকার একটা টাইপ। পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ড এবং মেনিনজেস দুটোই প্রট্রুট করেছে, তাইলে মেনিঙ্গোসিল তো আছেই, স্পাইনাল কর্ড প্রট্রুট করার কারণে তারে বলে মাইলোসিল, তাইলে দুটো একসাথে বলে মেনিঙ্গো মাইলোসিল। সো দিস ইজ দ্য মেনিঙ্গো মাইলোসিল। দেন এই কন্ডিশনে আমরা কোনো স্কিন দেখতে পাচ্ছি না, কোনো মেনিনজেস দেখতে পাচ্ছি না, স্পাইনাল কর্ডের কিছু পার্ট সরাসরি এক্সপোজ টু দ্য সারফেস, এইটাকে বলে মাইলোস্কাইসিস অর রেকিস্কাইসিস। দিস ইজ মাইলোস্কাইসিস অর রেকিস্কাইসিস, এই দুটোই হচ্ছে রেকিস্কাইসিস অর মাইলোস্কাইসিস। অন্য একটা বইয়ের ছবি যদি আমরা দেখি, দিস ইজ স্পাইনা বাইফিডা অকাল্টা, বাইর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু স্পাইনা বাইফিডা আছে। এটা হচ্ছে সেই মেনিনজেস এক্সটেনশন হয়েছে, সো এইটা মেনিঙ্গোসিল। এখানে মেনিনজেস প্লাস স্পাইনাল কর্ড দুটোই প্রট্রুট করেছে, সো মেনিঙ্গোমাইলোসিল। এইখানে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ড বাইরের দিকে চলে আসছে এবং এটা পোস্টেরিয়র উপর ক্লোজ করে নাই, এই কন্ডিশনকে বলে মাইলোসিল। সো দিস ইজ মাইলোসিল, ডিফারেন্ট কন্ডিশন। যদিও একটু আগের ছবিতে এরকম কাহিনীকে তারা রেকিস্কাইসিস বলেছে। তো ইন্টারেস্টিং, আগের ছবিতে আমরা মাইলোসিল শব্দ পাই নাই, রেকিস্কাইসিস পেয়েছি। এই ছবিতে মাইলোসিল পেয়েছি কিন্তু রেকিস্কাইসিস নাই। আমি নিজে অনেক সার্চ করে দেখলাম আসলে মাইলোসিল আর রেকিস্কাইসিস কি একই জিনিস, তাও কিন্তু কেউ বলে না। দুটো এক কিনা সেটাও সন্দেহ আছে, কিন্তু ছবি এবং ডেসক্রিপশন সেম। তো যাই হোক, আমি দুই বই দেখাইলাম। আরেকটা হচ্ছে এই ছবিটা, এখানে আমরা দেখতে পাচ্ছি মেনিনজেস প্রট্রুশন হয়েছে, স্পাইনাল কর্ডও প্রট্রুশন হলো, কিন্তু ভিতরে সেন্ট্রাল ক্যানেল কিন্তু এক্সপান্ড করে গেছে, এটাকে বলে সিরিঙ্গো মাইলোসিল। সো এগুলো হচ্ছে স্পাইনা বাইফিডার ভেরিয়াস টাইপ। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সাম মে 2023 পেপার ওয়ানে একটা প্রবলেম বেসড কোয়েশ্চন এসেছিল। অ্যানেনসেফালি রিলেটেড একটা প্রবলেম উল্লেখ করা ছিল, তারপরে বলছিল এই প্রবলেমটার নাম কি, নাম অ্যানেনসেফালি, এটা কেন হয়, এন্টেরিয়র নিউরোপোর ক্লোজ না করার কারণে হয়, এবং সিমিলার আরো দুটো কন্ডিশনের নাম লিখো। সিমিলার আর দুটো কন্ডিশনের নাম আমরা এখান থেকে ইউজ করতে পারি, যেমন স্পাইনা বাইফিডা অকাল্টা, সিস্টিকা, মেনিঙ্গোসিল, মাইলোসিল, মেনিঙ্গোমাইলোসিল, রেকিস্কাইসিস, দেন সিরিঙ্গোমাইলোসিল, এরকম যে কোনো কন্ডিশনের নাম দুটো লিখে দিলেই কাজ হয়ে যায়। তো এই হচ্ছে রেকিস্কাইসিসের একটা ডায়াগ্রাম।
পোস্টেরনের উপর এখানে ক্লোজ করেনি এবং it is a severe form of the spina bifida. An incomplete closure of the posterior neuropore and defective development of associated vertebral arch is called rachis. এই ক্ষেত্রে dorsal portion of vertebral arch fail to fuse এবং এটা সাধারণত lumbosacral regione পাওয়া যায়. Neural tissue is widely exposed to the surface and occasionally the neural tissue shows considerable overgrowth. এটাই হচ্ছে রেকিসকাইসিসের সাম ফিচার. তো এই পর্যন্তই ছিল আমাদের নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট. থ্যাংক ইউ ভেরি মাচ. টেক কেয়ার. গুড বাই.